ওয়েলকাম স্টুডেন্টস। দেখো আরও আমরা জিকে জিএস পোর্শনটা যে আছে ওখান থেকে আমরা ইম্পর্টেন্ট কিছুগুলো কোয়েশ্চান নিয়ে এসেছি। তো দেখো ভিডিওটা শুরু করার আগে আমরা আমাদের এখানে স্পেশাল রেলওয়েজ ব্যাচ একটা আরম্ভ করেছি, যে মোটামুটি 2-1 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের দেখো নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে যে ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের কোন ধারা অনুসারে? ঠিক আছে, তো দেখো রাষ্ট্রপতি শাসন বলেছে, রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে, তো দেখো রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে আমাদের, দেখো অপশান বি, আর্টিকেল 356 মানে 356 ধারা যে আর্টিকেল আছে সেই আর্টিকেল অনুযায়ী আমরা কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারি। ঠিক আছে, দেখবে আমাদের যে এই যে জরুরি অবস্থা, আমাদের ভারতের সংবিধানে একটা ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে কি বলো, জরুরি অবস্থা, বা আমরা বলতে পারি এমার্জেন্সি। ঠিক আছে, তা দেখো আমাদের এই জরুরি অবস্থা বেসিক্যালি আমাদের কত প্রকারের আছে বলো? 3 প্রকারের আছে। ঠিক আছে, 3 প্রকার কি কি? একটাকে আমরা বলে থাকি জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে, বা ন্যাশনাল এমার্জেন্সি। তাহলে এই যে জাতীয় জরুরি অবস্থা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা বা আমরা বলতে পারি কি বলো, ন্যাশনাল এমার্জেন্সি। জাতীয় জরুরি অবস্থা আমাদের কোথায় লেখা আছে বলো? আমাদের যে আর্টিকেল 352 মানে 352 নম্বর ধারাতে আমাদের জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে লেখা আছে। এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে এই জাতীয় জরুরি অবস্থা 3 বার জারি করা হয়েছে, 3 বার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে, 3 বার জারি করা হয়েছে। কখন কখন জারি করা হয়েছিল? ফার্স্ট দেখো আমাদের জারি হয় 1962 সালে, ভারত এবং চীন যুদ্ধ। ঠিক আছে, সেকেন্ড আমাদের জারি হয়েছিল কখন বলো? 1971, যেটা আমাদের ভারত এবং পাকিস্তান যুদ্ধ, যার ফলে আমাদের বাংলাদেশ তৈরি হয়েছিল। ওকে, এবং থার্ড এবং সর্বশেষ হচ্ছে 1975। ঠিক আছে, এই 1975টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ জরুরি অবস্থা। ওকে, তো চলো দেখো 3 রকমের আমাদের মানে 3 বার আমাদের জরুরি অবস্থা লাগু হয়েছে, জাতীয় জরুরি অবস্থা। ওকে, চলো 2 নম্বর কি আছে? 2 নম্বর হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন যেটা আমাদের কোয়েশ্চেন। এই যে রাষ্ট্রপতি শাসন, এই রাষ্ট্রপতি শাসন আমাদের কোথায় আছে বলো? রাষ্ট্রপতি শাসন আমরা দেখতে পাই আর্টিকেল 356, ধারা 356তে আমাদের রাষ্ট্রপতি শাসন আমরা দেখতে পাই। ঠিক আছে, আমাদের সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসন কোথায় জারি হয়েছে বলো? সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে আমাদের পাঞ্জাব। মনে রাখবে, খুবই আসে এই কোয়েশ্চেন আমাদের। পাঞ্জাবে আমাদের সর্বাধিকবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ওকে, আরেক রকমের আমাদের জরুরি অবস্থা আছে, যেটাকে আমরা কি বলছি বলো? 3 নম্বর হচ্ছে আমাদের অর্থনৈতিক জরুরি অবস্থা। অর্থনৈতিক, ঠিক আছে, অর্থনৈতিক জরুরি অবস্থা। ঠিক আছে, যেটা আমরা আর্টিকেল 360 বা ধারা 360 আমরা দেখতে পাই। এই যে অর্থনৈতিক জরুরি অবস্থা আমাদের ভারতে এখনও পর্যন্ত একবারও কিন্তু জারি হয়নি। আমাদের কোশ্চেন আছে যে কোন জরুরি অবস্থাটা আমাদের ভারতে একবারও জারি হয়নি, তাহলে আমাদের যে অর্থনৈতিক জরুরি অবস্থা যেটা আর্টিকেল 360 আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত একবারও জারি হয়নি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? আর্টিকেল 356। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানের কোন অংশে? ঠিক আছে, তাহলে আমাদের নির্দেশমূলক নীতি বা এটাকে আমরা কি বলতে পারি বলো? ডিপিএসপি দেখে বলে থাকি, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। মানে আমাদের সংবিধানের দেখবে 4র্থ অংশে, এই যেটার অ্যান্সার কী হবে বলো? হ্যাঁ দেখো 4র্থ অংশ। ঠিক আছে, 4র্থ অংশে আমাদের কি বলা হয়েছে? 4র্থ অংশে মানে আমাদের আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল 36 থেকে, ঠিক আছে, 51 পর্যন্ত, আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত এইখানে আমরা এই নির্দেশমূলক নীতিগুলো দেখতে পাই। নির্দেশমূলক নীতি মানে কি বলো? নির্দেশমূলক নীতি মানে হচ্ছে আমাদের সংবিধানের এই 4র্থ অংশে আমাদের সংবিধান রাষ্ট্রকে কিছু নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশগুলো পালন করার কথা বলা হয়েছে। ওকে, এবং এই নির্দেশমূলক নীতিগুলো যদি পালন না করি, মানে ধরো মানে আমাদের সংবিধানে 2 রকমের জিনিস দেখতে পাই। কিছু জিনিস আমাদের কি হয়? আদালত কর্তৃক বিচারযোগ্য হয়, আর কিছু জিনিস বিচারযোগ্য হয় না। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি, এগুলো কিন্তু আমাদের আদালত কর্তৃক বিচারযোগ্য নয়। ওকে, মনে রাখবে পরীক্ষায় আমাদের পড়ে যে আমাদের ডিপিএসপিগুলো কি আদালত কর্তৃক বিচারযোগ্য? তো এগুলো আমাদের বিচারযোগ্য নয়। ঠিক আছে, নন জাস্টিসিয়েবল, বিচারযোগ্য
নয়, ঠিক আছে, বা আমরা ইংরেজিতে বলতে পারি নন জাস্টিসিবল। ওকে, মানে ধরে নাও আমাদের যদি কোনো ব্যক্তি বা আমাদের রাষ্ট্র যদি আমাদের এই নির্দেশনাটি না মেনে চলে তাহলে কিন্তু আদালতে মামলা করা যায় না। ওকে, চলো পরের কোশ্চেন দেখে নিই আমরা। দেখো ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত। দেখো মৌলিক কর্তব্য, এই যে মৌলিক কর্তব্য বা আমরা বলতে পারি কি বলো ফান্ডামেন্টাল ডিউটিস, এই মৌলিক কর্তব্য আমাদের মূল সংবিধানে কিন্তু ছিল না। ঠিক আছে, আমাদের এটা কখন যুক্ত হয়েছিল? আমাদের যুক্ত হয়েছিল মৌলিক কর্তব্য হচ্ছে 42তম সংবিধান সংশোধন। কত? 42তম সংবিধান সংশোধন, 42তম সংবিধান সংশোধন আইন, 42তম সংবিধান সংশোধন আইন কখন পাস হয়েছিল বলো? 1976 সালে, 1976। 42তম সংবিধান সংশোধনে আমাদের মৌলিক কর্তব্য যুক্ত হয়। তো দেখো আমাদের প্রথমে যখন মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল আমাদের সংবিধানে তখন কতগুলো বিষয় ছিল? তখন বিষয় ছিল 10টা, কিন্তু পরবর্তীকালে আবার আমাদের আমাদের 86তম সংবিধান সংশোধন, 86তম সংবিধান সংশোধন 2002, সেই সময় আরেকটা আমাদের মৌলিক কর্তব্য যোগ হয়, মানে টোটাল আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা কটা বলো? 11টা। তাহলে অ্যান্সার কী যাবে বলো এখানে আমাদের? অপশান সি 11টা। তাহলে মনে রাখবে আমাদের যে মৌলিক কর্তব্য কখন যুক্ত হয়েছিল? মৌলিক কর্তব্য যুক্ত হয় 42তম সংবিধান সংশোধনে, 10টা হয়েছিল, ঠিক আছে, এবং আরও যে একটা ছিল সেটা আমাদের যুক্ত হয়েছিল 86তম সংবিধান সংশোধন 2002-তে, ঠিক আছে। এবং আমাদের এই মৌলিক কর্তব্য আমরা নিয়েছিলাম কোনখান থেকে? নিয়েছিলাম আমরা USSR, বা আমরা বলতে পারি সোভিয়েত রাশিয়া থেকে আমরা এই মৌলিক কর্তব্যগুলো নিয়েছিলাম, ঠিক আছে। চলো এগুলো দেখো আমাদের মৌলিক কর্তব্যগুলো কী বলে বলো তো? এগুলোও কিন্তু বিচারযোগ্য নয়, এগুলোও বিচারযোগ্য নয়, বিচারযোগ্য নয়। বিচারযোগ্য নয় মানে আদালত কর্তৃক কোনো মামলা করা যাবে না, নন জাস্টিসেবল, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন দেখো। পরের কোয়েশ্চেন, লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থ বিল হিসাবে সার্টিফিকেট প্রদান করেন কে? তাহলে দেখো অর্থ বিল, বা আমরা কি বলতে পারি ইংরেজিতে বলে থাকি মানি বিল, মানি বিল, ঠিক আছে, মানি বিল বা আমাদের কি বলো অর্থ বিল, ঠিক আছে। দেখো মানি বিল এবং অর্থ বিল থেকে আমাদের কোয়েশ্চেন আসতেই থাকে, ঠিক আছে, মানি বিল বা অর্থ বিল। ওকে, দেখো এই যে মানি বিল বা অর্থ বিল, তো আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, তো মানি বিলকে আমাদের সার্টিফিকেট কে প্রদান করে বলো? সার্টিফিকেট প্রদান করবে আমাদের লোকসভার স্পিকার, মানে কোনো বিল অর্থ বিল বটে কি না সেইটা আমাদের কে ডিসাইড করে থাকে? সেটা আমাদের ডিসাইড করে থাকে স্পিকার, যিনি আমাদের লোকসভার স্পিকার থাকবে তিনি আমাদের ওটা ডিসাইড করে থাকেন, ঠিক আছে। তো দেখো আমাদের অর্থ বিল, দেখো অর্থ বিল শুধুমাত্র আমাদের লোকসভায় উত্থাপন করা যায়, এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, পরীক্ষায় আসে। আমাদের অর্থ বিল শুধুমাত্র আমাদের লোকসভায় উত্থাপন করা যায়, রাজ্যসভায় কিন্তু উত্থাপন করা যায় না, ঠিক আছে। তো আমাদের আছে কোথায় লেখা বলো? এই অর্থ বিল সম্পর্কে লেখা আছে আমাদের সংবিধানের 110 নম্বর ধারায়। কত? আর্টিকেল 110, ঠিক আছে, 110 নম্বর ধারায় আমরা অর্থ বিল সম্পর্কে আমরা অর্থ বিলের ব্যাপারে আমাদের লেখা আছে, ঠিক আছে। চলো তাহলে পরের কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। দেখো অনুচ্ছেদগুলিতে বলছে উল্লেখিত মৌলিক অধিকার বা অধিকার সমূহ অবস্থার সময় কোনটা বলছে স্থগিত করা যায় না, ঠিক আছে। মানে দেখো কোয়েশ্চেনটার মানে বলতে চাইছে যে আমাদের কোন মৌলিক অধিকারটি কোনো সময় স্থগিত করা যায় না। দেখো আমাদের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা বর্তমানে কটা বলো? 6টা, ঠিক আছে। তো দেখবে যখন আমাদের জরুরি অবস্থা জারি হয়, বিশেষ করে জাতীয় জরুরি অবস্থা মানে কত বলো? আর্টিকেল 352। তো সেই সময় দেখবে আমাদের যে মৌলিক অধিকারগুলো থাকে না সেগুলো সব স্থগিত হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের দুটো অধিকার আছে, দুটো আর্টিকেল আছে যেগুলো আমাদের এই জরুরি অবস্থা মানে জাতীয় জরুরি অবস্থা থাকাকালীন সময়েও আমাদের ভ্যালিড থাকে। তো সেগুলো কি? দেখো এখানে অপশান আমাদের কী হবে বলো? অনুচ্ছেদ 21, ঠিক আছে। আরেকটা আমাদের অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ 21 ও আমরা বলতে পারি কি বলো 20 এবং 21, এই দুটো কিন্তু আমাদের যে ধারা আছে এগুলো আমাদের সব সময় কিন্তু ভ্যালিড থাকে, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 21 এবং 20, ঠিক আছে। 21-এ কী লেখা আছে বলো? 21-এ লেখা আছে আমাদের রাইট টু লাইফ, রাইট টু লাইফ, রাইট টু লাইফ বা জীবনের অধিকার, রাইট টু লাইফ অ্যান্ড বা ব্যক্তি স্বাধীনতা অধিকারও বলতে পারি, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি আমরা বলতে পারি, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন আমরা দেখে নিই, ঠিক আছে।
দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণিত। দেখো আমাদের ভারতের যে সংবিধানটা আছে সেটা আমাদের কী বলে বলো, পরিবর্তনশীল, মানে আমরা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো দেখো আমাদের সংবিধান পরিবর্তন বা সংবিধান সংশোধন আমাদের সাধারণত কে করে থাকে, এই সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র আমাদের কার আছে বলো, সংসদ। সংসদ আমাদের সংবিধান সংশোধন করতে পারে। এবং কত নম্বর ধারা অনুযায়ী করে বলো, আমাদের অনুচ্ছেদ 368 368 অনুচ্ছেদ 368 অনুযায়ী আমাদের সংবিধান সংশোধন করা যায়। এবং এই যে সংবিধান সংশোধন পদ্ধতি, এটা আমরা নিয়েছিলাম কোনখান থেকে, এটা নিয়েছিলাম আমরা সাউথ আফ্রিকা, মানে আমাদের দক্ষিণ আফ্রিকার যে সংবিধান, সেই দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে আমরা নিয়েছিলাম এই সংবিধান সংশোধন পদ্ধতি। এখনও পর্যন্ত আমাদের সংবিধান 106 বার সংশোধন করা হয়েছে, 106 বার সংশোধন করা হয়েছে। দেখবে আমাদের এই যে 106টা সংবিধান সংশোধন আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, সবগুলো জানার দরকার নেই, বাট কিছু ইম্পর্ট্যান্ট আছে যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো অন্য কোনো দিন আমরা ভিডিও নিয়ে আসবো ওই সম্পর্কিত। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখি। দেখো ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হচ্ছে, মানে আমাদের ভারতের যে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কী বলো, প্রকৃতি হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয়। কীভাবে অ্যান্সার বলো, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মিনস কী বলো তো, যুক্তরাষ্ট্র মিনস মানে দেখবে আমাদের যে ভারতবর্ষ আছে, ঠিক আছে, আমাদের ভারত আছে, সেই ভারতে আমরা কি দেখতে পাই যে ভারত আমাদের অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি হয়েছে, তো অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি হয়েছে। আমরা 28টা রাজ্য দেখতে পাই ভারতে, এবং আমরা 8টা ইউটি দেখতে পাই। ঠিক আছে, এবং এই যে 28টা রাজ্যে আমাদের কী আছে বলো, রাজ্য সরকার আছে, মানে বেসিক্যালি আমাদের দেশে আমরা দুটো সরকার দেখতে পাই, একটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। ঠিক আছে, তাহলে মনে রাখবে আমাদের যে সমস্ত দেশে দুটো সরকার বিদ্যমান বা দুটো সরকার থাকে, সেগুলোকে আমরা কি বলে থাকি, যুক্তরাষ্ট্র বলে থাকি। মানে আমাদের ভারত দেখবে আর্টিকেল 1-এই লেখা আছে, কী লেখা আছে, যে আমাদের ভারত হলো অনেকগুলো রাজ্যের সংগঠন, ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, তাহলে যে দেশে দুটো সরকার বা অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি হয়, সেটাকে আমরা কি বলি বলো, যুক্তরাষ্ট্র। তো আমাদের ভারতের যে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি সেটা কী বলে বলো, যুক্তরাষ্ট্র। কিন্তু এখানে আরেকটু তোমরা মনে রাখবে, আমাদের ভারতে পুরোপুরি আমরা যুক্তরাষ্ট্র দেখতে পাই না। আমরা কি দেখতে পাই বলো, আমরা দেখতে পাই আধা যুক্তরাষ্ট্র। কি দেখতে পাই, আধা যুক্তরাষ্ট্র, বা আমরা বলতে পারি ইংরেজিতে কি বলি, কোয়াসি ফেডারেল সিস্টেম। ঠিক আছে, আর এই যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা, এটা আমরা এই যুক্তরাষ্ট্র ব্যবস্থা আমরা নিয়েছিলাম কোনখান থেকে বলো, এটা নিয়েছিলাম 1935 সালের ভারত শাসন আইন থেকে আমরা নিয়েছিলাম। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পট্রোলার ও অডিটর জেনারেলের কথা উল্লেখিত। দেখো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে কাকে বলছে বলো, ক্যাগ। এটাকে আমরা ছোটে কী বলি, ক্যাগ বলে থাকি। ঠিক আছে, তাহলে কোথায় আমাদের ক্যাগ সম্পর্কে লেখা আছে বলো, আমাদের আর্টিকেল 148 অনুচ্ছেদ 148 আমাদের ক্যাগ সম্পর্কে লেখা আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বর্তমান, ঠিক আছে, দেখবে আমাদের কিছুদিন আগে পর্যন্ত আমাদের ক্যাগ কে ছিল বলো, আমাদের ছিলেন আমাদের গিরিশচন্দ্র মুর্মু। ঠিক আছে, দেখবে আমাদের এই জাস্ট কিছুদিন আগে আমাদের ক্যাগ পরিবর্তন হয়েছে। তো বর্তমান কে আছে বলো, বর্তমান আছে আমাদের সঞ্জয় কৃষ্ণমূর্তি। ঠিক আছে, তাহলে মনে রাখবে। আর এই যে ক্যাগ, এই ক্যাগকে আমরা কি বলে থাকি বলতো, ক্যাগের একটা নিক নাম আছে, আমরা একে বলে থাকি পাবলিক পার্স। ঠিক আছে, পাবলিক পার্স এর অভিভাবক, কেন বলছি, কারণ আমাদের দেখো সরকার যে বাজেট পেশ করে, সেই বাজেট সম্পর্কিত যাবতীয় হিসেব নিকেশ অডিট কে করে থাকে বলো, আমাদের এই ক্যাগ করে থাকে। আমাদের ভারতবর্ষের প্রথম ক্যাগ কে ছিল বলো, যদি বলে আমাদের প্রথম ক্যাগ কে ছিল, তাহলে প্রথম আমাদের ক্যাগ হচ্ছেন কে বলো, আমাদের নরহরি রাও। মনে রাখবে কে ছিল আমাদের, নরহরি রাও। ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রথম ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ওকে, চলো পরেরটা আমরা জানি। তো শেয়ার বাজার কে নিয়ন্ত্রণ করে, তাহলে শেয়ার বাজার নিয়ন্ত্রণ কে করে বলো, আমাদের সেবি। ঠিক আছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই সেবি একটা আমাদের কী বলে বলো, স্ট্যাচুয়ারি বডি যেটা আমাদের প্রতিষ্ঠিত হয় 1992 সালে। আমাদের শেয়ার বাজার বা আমরা ক্যাপিটাল যে মার্কেট আছে, সেই ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে থাকে আমাদের সেবি। 1992 সালে আমাদের এই সেবি প্রতিষ্ঠিত হয়ে থাকে।
ঠিক আছে। এবং আমাদের বর্তমানে সেবির চেয়ারম্যান কে আছে বলো? চেয়ারম্যান হচ্ছেন আমাদের মাধবীপুরী বুচ, ঠিক আছে। ইনি আমাদের সেবির প্রথম মহিলা চেয়ারম্যান, ঠিক আছে। তাহলে তোমরা কোয়েশ্চেনটা মনে রাখবে, ঠিক আছে। দেখো আরবিআই আমাদের তৈরি হয়েছিল কখন বলো? 1935 সালে। 1935 সালে আমাদের আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের ভারতের যেটা কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটা আমাদের গঠন হয়েছিল। তারপরে দেখো আমাদের এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা আমাদের তৈরি হয়েছিল 1955 সালে। আমাদের ভারতের লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে এসবিআই, ঠিক আছে। তারপরে দেখো বিএসই হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো বা প্রাচীন স্টক এক্সচেঞ্জ। কখন তৈরি হয়েছিল বলো? 1875 সালে আমাদের বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ তৈরি করা হয়, ঠিক আছে। মনে রাখবে এশিয়ার সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন। নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত। নাবার্ড কিসের সাথে জড়িত? নাবার্ড আমাদের বেসিক্যালি দেখো গ্রামের উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, নাবার্ড, ঠিক আছে। দেখো নাবার্ড কি? নাবার্ড হচ্ছে আমাদের এর ফুল ফর্ম কী বলো? ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মানেই আমাদের কী হচ্ছে বলো? গ্রামীণ উন্নয়ন বা গ্রামের উন্নয়নের সঙ্গে কিন্তু এটা জড়িত। এই নাবার্ড আমাদের কখন তৈরি করা হয়েছিল বলো? নাবার্ড আমাদের তৈরি করা হয় 1982 সালে, 1982 সালে, ঠিক আছে। যার হেডকোয়ার্টার কোথায় বলো? মুম্বাই, ওকে। চলো পরের কোয়েশ্চেনটা দেখি। নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তাহলে দেখো আমাদের ভারতের যে প্রস্তাবনা আছে, সংবিধানের যে প্রস্তাবনা, আমরা সংবিধানের শুরুতেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রস্তাবনা, আমরা কি বলে থাকি? প্রিয়াম্বেল, ঠিক আছে। দেখো আমরা পড়ি ছোটোবেলা থেকে, আমরা দেখছি বিভিন্ন বই লেখা থেকে আমরা ভারতের জনগণ এইভাবে দেখবে শুরু থাকে, প্রতিটা সরকারি বই দেখবে আমাদের ওই কভার পেজের পরে আমাদের প্রস্তাবনাটা লেখা থাকে। তাহলে প্রস্তাবনা এখনও পর্যন্ত কিন্তু আমাদের একবার সংশোধন করা হয়েছে, একবার। কখন হয়েছিল বলো? হয়েছিল আমাদের দেখো 42তম সংবিধান সংশোধন, অপশান বি। কত সাল? সালটা ছিল 1976 সাল, ঠিক আছে। 1976 সালে আমাদের এই 42তম সংবিধান সংশোধন অনুযায়ী প্রস্তাবনা সংশোধন করা হয়েছে, ঠিক আছে। পরীক্ষায় আসে কতবার হয়েছিল বলো? এখনও পর্যন্ত আমাদের একবার প্রস্তাবনা সংশোধন করা হয়েছে। এই সংশোধনে আমাদের প্রস্তাবনাতে 3টা শব্দ যুক্ত হয়েছে, 3টা শব্দ। কী কী 3টা শব্দ? একটা ছিল আমাদের ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র, আর কি বলো? আর হচ্ছে ঐক্য বা আমরা বলতে পারি সংহতি। এই 3টা শব্দ কিন্তু আমাদের সংবিধানে যুক্ত হয়, ওকে। দেখো এই শব্দগুলো নেওয়া কোনখান থেকে? দেখো সমাজতন্ত্র আমরা নিয়েছিলাম ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়া থেকে, এটা নিয়েছিলাম আমরা ফ্রান্স থেকে। কোথা থেকে নিয়েছিলাম বলো? ফ্রান্স। আর এই যে ধর্মনিরপেক্ষ, এটা আমাদের ভারতের নিজস্ব কনসেপ্ট, ঠিক আছে, বা সেকুলার যেটাকে আমরা বলি। চলো পরের কোয়েশ্চেন। ভারতের আয়কর হলো, দেখো আমাদের আয়কর বা যে ইনকাম ট্যাক্সটা আছে সেটা কী ধরনের ট্যাক্স? দেখো আমাদের আয়করটা কী বলে বলো? আমাদের প্রত্যক্ষ ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। মানে আমরা সরকারকে সরাসরি দিয়ে থাকি, যে সমস্ত করগুলো সরকারকে আমরা সরাসরি দিয়ে থাকি সেগুলোকে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলে থাকি বা প্রত্যক্ষ কর। তাহলে দেখো প্রত্যক্ষ কর এবং তার সাথে কী বলে বলো? প্রগতিশীল বা প্রোগ্রেসিভ বলে থাকি। প্রগতিশীল মানে কি বলো? যে আমাদের আয় বাড়ার সাথে সাথে যদি আমাদের ট্যাক্সের হারটাও বাড়ে তাহলে আমরা সেটাকে কী বলি বলো? প্রগতিশীল কর বলবো, ঠিক আছে। তো আয় করে দেখবে আমাদের কী হয় বলো? তোমার যত ইনকাম বাড়বে দেখবে ট্যাক্সের হারটাও বাড়বে। ধরো তোমার বছরে 10 লাখ টাকা ইনকাম, দেখবে হয়তো তোমার 10% ট্যাক্স লাগছে। ধরো তুমি 20 লাখ টাকা ইনকাম, তোমার 15% ট্যাক্স লাগছে। তোমার 1 কোটি ইনকাম, তোমার 30% ট্যাক্স লাগছে। মানে কী হচ্ছে দেখো, ইনকাম বাড়ার সাথে সাথে আমার কী হচ্ছে? ট্যাক্সের হারটাও বেড়ে যাচ্ছে। তার জন্য এটাকে আমরা কী বলছি? প্রগতিশীল। প্রগতিশীল মানে কি? ধাপে ধাপে বাড়া, ওকে। চলো তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। দেখো নিচের কোনটি ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক? পাবলিক সেক্টর ব্যাংক মানে কি বলো? সরকারি ব্যাংক। আমাদের সবচেয়ে বড় পাবলিক সেক্টর বা বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক বলে থাকি, ঠিক আছে। তাহলে পাবলিক সেক্টর ব্যাংক সবচেয়ে বড় কী বলো? আমাদের স্টেট ব্যাংক, ঠিক আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় স্টেট ব্যাংক, যেটা আমরা একটু আগেই বললাম কখন প্রতিষ্ঠা হয়েছিল বলো? 1955 সালে। আর এই যে স্টেট ব্যাংকের প্রাচীন নাম কী ছিল বলো? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম চেঞ্জ হয়ে আমাদের কী হয়েছে? এসবিআই, যেটা বর্তমানে ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক, ঠিক আছে। চলো পরেরটা আমরা দেখি। দেখো লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হলো। তো দেখো 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত বলো? 60 মিনিট,
ঠিক আছে 60 মিনিট। দেখো আমাদের লোকসভা যে আমাদের আছে, ঠিক আছে, যে আমাদের কেন্দ্রীয় আইনসভাকে আমরা কভাগ ভাগ করি বলো, 2 ভাগে ভাগ করি। একটাকে আমরা কী বলি, একটাকে বলি লোকসভা, একটাকে বলি আমরা রাজ্যসভা, ঠিক আছে। তো লোকসভায় আমাদের 0 আওয়ার বেসিক্যালি কখনোই বলো, 0 আওয়ার আমাদের 12টা থেকে 12 PM থেকে আমাদের 1 PM, ঠিক আছে, মানে কথা বলো 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য আমাদের সময়, 1 ঘন্টা এই সময়টাকে আমরা কী বলে থাকি, 0 আওয়ার বলে থাকি। 0 আওয়ার, 0 আওয়ার, ঠিক আছে, 0 আওয়ার। এই সময় কী হয় বলো তো, এই সময় আমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো উত্থাপন করা হয় আমাদের 0 আওয়ারে, 12টা থেকে 1টা পর্যন্ত। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, মনে রাখবে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্যই আমাদের 0 আওয়ারটা রাখা হয়েছে। সেরকম দেখবে আমাদের বেলা 11টা থেকে 11টা AM থেকে আমাদের 12 PM, ঠিক আছে। এই সময়কালটাকে কী বলি, এই সময়কালটাকে আমরা বলে থাকি কোশ্চেন আওয়ার। এই সময়কালটাকে আমরা বলে থাকি কোশ্চেন আওয়ার, ঠিক আছে, কোশ্চেন আওয়ার। এগুলো পরীক্ষাতে আমাদের আসে, ঠিক আছে, মনে রাখবে। তাহলে আমাদের লোকসভায় টোটাল সদস্য কজন বলো, সর্বাধিক সদস্য সংখ্যা বর্তমানে কতজন, 550 জন। আছে এখন কতজন বর্তমান, আছে আমাদের বলো 543। রাজ্যসভায় আমাদের সর্বাধিক সদস্য কত বলো, 250। বর্তমানে আছে কত বলো, বর্তমানে আছে আমাদের 245, ঠিক আছে। ওকে, চলো। তো লোকসভার যিনি আমাদের সভাপতি তাকে আমরা কী বলে থাকি বলো, স্পিকার বলে থাকি, স্পিকার বলে থাকি, স্পিকার, ঠিক আছে। আমাদের এই যে স্পিকার আমাদের কত নম্বর আর্টিকেল লেখা আছে বলো, স্পিকার লেখা আছে আমাদের আর্টিকেল 93, ঠিক আছে। বর্তমান স্পিকার আমাদের কে আছে বলো, ওম বিড়লা। বর্তমান স্পিকারের নাম হচ্ছে ওম বিড়লা, ঠিক আছে। কিন্তু রাজ্যসভা, আমাদের রাজ্যসভার যিনি সভাপতি তাকে আমরা সেই পোস্টটার নাম হচ্ছে কী বলো, চেয়ারম্যান। চেয়ারম্যান কী হয় বলো, আমাদের ভারতের যিনি উপরাষ্ট্রপতি থাকবেন তিনি কী হবে বলো, চেয়ারম্যান। মানে যেমন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে চেয়ারম্যান। বর্তমানে কে আছে, বর্তমানে আছে আমাদের জগদীপ ধনকড়, ওকে। আবার ধড়কন বলে দিও না, ঠিক আছে, ধনকড়, ওকে। চলো পরের কোয়েশ্চেন। ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়েছে? দেখো সবুজ বিপ্লব, এই যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন, এটা আমাদের শুরু কখন হয়েছিল বলো, আমাদের শুরু হয়েছিল 1966 থেকে 67। আমাদের সবুজ বিপ্লব আমাদের সবচেয়ে বেশি মানে সফল হয়েছিল বেসিক্যালি আমাদের গম এবং চাল উৎপাদনে, ঠিক আছে। তো দেখো আমাদের সবুজ বিপ্লবের জনক আমরা কাকে বলে থাকি, MS স্বামীনাথনকে বলে থাকি সবুজ বিপ্লবের জনক। তো আমাদের এই সবুজ বিপ্লব দেখো সবচেয়ে সাকসেসফুল আমাদের এই দুটো মানে শস্যতে হয়েছিল, গম এবং চাল। এবং যদি বলো কোন রাজ্য, তাহলে বিশেষ করে আমাদের পাঞ্জাব, ঠিক আছে, পাঞ্জাব ও হরিয়ানা এই দুটো রাজ্যের কিন্তু কৃষি ব্যবস্থা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মানে আমাদের সবুজ বিপ্লবের ফলে সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছিল আমাদের এই দুটো রাজ্য, পাঞ্জাব এবং হরিয়ানা, ওকে। চলো পরের কোয়েশ্চেন। জিএসটি পুরো নাম কি? তাহলে দেখো জিএসটি পুরো নাম কি বলো, দেখো আমাদের অপশন ডি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে। জিএসটি আমাদের শুরু কখন হয় বলো, জিএসটি আমাদের শুরু হয়েছিল বলো, মানে আমাদের 101তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংবিধান সংশোধন সালটা হচ্ছে 2016। এই সময় আমাদের জিএসটি আইন চালু হয় এবং পুরো দেশব্যাপী জিএসটি লাগু করে সালে 2017 সালে আমাদের জিএসটি লাগু হয়, ঠিক আছে। প্রথম কোন রাজ্য বিধানসভায় জিএসটি আমাদের বিলটা পাস হয়েছিল বলো, প্রথম যদি বলো রাজ্য, তাহলে আমাদের কী হয়ে যাবে, আসাম হয়ে যাবে। আসামে আমাদের প্রথম জিএসটি আমাদের লাগু হয়, মানে জিএসটি মানে বিধানসভায় পাস হয়, ঠিক আছে। এই যে জিএসটি আমাদের মানে ভারতের যে জিএসটি মডেলটা কোন দেশের অনুকরণে করা হয়েছে বলো, আমরা করেছি কানাডা। কার অনুকরণে করেছি বলো, কানাডা করেছি, ঠিক আছে, ওকে। চলো জিএসটি মানে দেখবে কত প্রকারের জিএসটি আছে আমাদের, 4 রকমের। যেমন ধরো আমাদের আছে সিজিএসটি, ঠিক আছে, এসজিএসটি, ঠিক আছে, আমাদের আছে ইউটিজিএসটি, আর আছে আমাদের কি বলো আইজিএসটি। সিজিএসটি মানে হচ্ছে সেন্ট্রাল জিএসটি, যেটা কেন্দ্র সরকার নিয়ে থাকে। এসজিএসটি মানে হচ্ছে স্টেট জিএসটি, যেটা রাজ্য সরকার নেই। ইউটি মানে কি বলো, ইউনিয়ন টেরিটরি, মানে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। আর আইজিএসটি ফর হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি, ঠিক আছে। চল পরের কোয়েশ্চেন। তাহলে দেখো অ্যান্সার কী হয়েছে, আমাদের জিএসটির ফুল ফর্ম হচ্ছে আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, বা বাংলায় আমরা বলে থাকি পণ্য এবং পরিষেবা কর, ঠিক আছে। তবে কিছুদিন আগে আমাদের এই ট্যাক্স নিয়ে আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোলিং হচ্ছে, ঠিক আছে। চলো, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? যোজনা কমিশন, ঠিক আছে, যোজনা কমিশন বা
একে আমরা কি বলে থাকি বলো, পরিকল্পনা কমিশন। কি বলে থাকি, পরিকল্পনা কমিশন, একই জিনিস। যোজনা কমিশন বা আমরা বলতে পারি পরিকল্পনা কমিশন, বা ইংরেজিতে কি বলে থাকি বলো, প্ল্যানিং কমিশন। তো এই পরিকল্পনা কমিশন আমাদের তৈরি কখন হয়েছিল বলো, গঠন হয়েছিল এটা 1950 সালে। ঠিক আছে, তো দেখবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কী হয় বলো, 2015 সালে এই পরিকল্পনা কমিশন ভেঙে আমাদের নতুন একটি সংস্থা তৈরি করেছে, যার নাম কি হচ্ছে বলো, নীতি আয়োগ। ওটা বলো নীতি আয়োগ। তাহলে আমাদের যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশনের পরিবর্তে আমাদের কোন সংস্থাটি কাজ করছে বলো, এই দেখো নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগ। ঠিক আছে, তাহলে মনে রাখবে আমাদের নীতি আয়োগের এই নীতির ফুল ফর্ম আছে কী বলতো, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। 2015 সালের 1 জানুয়ারি আমাদের এই নীতি আয়োগ তৈরি হয়। ঠিক আছে, দেখো নীতি আয়োগের আমাদের চেয়ারম্যানকে হয় বলো, নীতি আয়োগের আমাদের চেয়ারম্যানকে হবে, নীতি আয়োগের চেয়ারম্যান হবে আমাদের কে বলো, প্রধানমন্ত্রী, এক্স অফিসিও চেয়ারম্যান, মানে পদাধিকার বলে, যিনি এই প্রধানমন্ত্রী হবে তিনি এই চেয়ারম্যান হবে। চেয়ারম্যান হয় আমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে, আমাদের একজন ভাইস চেয়ারম্যান থাকে। ঠিক আছে, ভাইস চেয়ারম্যান কে বর্তমানে আছে বলো, ভাইস চেয়ারম্যান আছে আমাদের বর্তমানে সুমন বেরি। ঠিক আছে, আরেকজন থাকে আমাদের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও কে আছে আমাদের বলো, সিইও আছে আমাদের বিভিআর সুব্রমণিয়াম। খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো। ঠিক আছে, ওকে চলো পরের কোশ্চেনটা দেখি। তো ভারতীয় সংবিধানের কোন ধারায় হাইকোর্টগুলিকে রিট বা লেখ জারি করার ক্ষমতা দিয়েছে? তাহলে দেখো রিট বা লেখ। ঠিক আছে, তো আমাদের হাইকোর্ট রিট বা লেখ জারি করতে পারে কত বলো, আর্টিকেল 226 অনুযায়ী। ঠিক আছে, আর্টিকেল 226 অনুযায়ী রিট বা লেখ জারি করতে পারে। রিট বা লেখ মানে কি বলো, মানে দেখবে আমাদের যে মৌলিক অধিকার আছে, কটা আছে বলো, 6টা মৌলিক অধিকার আছে সংবিধানে। তো ধরো আমাদের কোনো ব্যক্তির এই মৌলিক অধিকারগুলো যদি লঙ্ঘন হয়, তাহলে সেই ব্যক্তি কী করতে পারে, আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আমাদের কি বললাম বলো, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। ঠিক আছে, তো আমাদের হাইকোর্টে যদি মামলা করে তাহলে আর্টিকেল 226 অনুযায়ী করবে, এবং সুপ্রিম কোর্টে করলে আর্টিকেল 32 অনুযায়ী করবে, আর্টিকেল 32। ঠিক আছে, এই আর্টিকেল 32টাকে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কী বলেছে বলো, আমাদের সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেছেন। ঠিক আছে, আর্টিকেল 32টাকে। ঠিক আছে, তো রিট আমাদের কতগুলো আছে বলো, আমাদের সংবিধানের রিট আমরা কি বলছি বলো, রিট বা লেখ আমাদের কতগুলো আছে বলো, 5টা আমাদের রিট বা লেখ আছে। এবং রিট বা লেখের আমরা এই ধারণা মানে কনসেপ্ট কোন দেশ থেকে নিয়েছি বলো, এটা আমরা নিয়েছিলাম ইউকে থেকে। গ্রেট ব্রিটেন আমরা বলতে পারি, ইউকে বা গ্রেট ব্রিটেন। তাহলে মনে রাখবে আমাদের 5 রকমের রিট বা লেখা আছে। সুপ্রিম কোর্ট জারি করতে পারে আর্টিকেল 32 অনুযায়ী, হাইকোর্ট 226, এবং এই আর্টিকেল 32টাকে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, যেনাকে আমরা সংবিধানের জনক বলি, তিনি কি বলেছেন, হার্ট অ্যান্ড সোল বলেছেন। এবং আমাদের রিটের ধারণা নিয়েছিলাম আমরা ইউকে থেকে। কতগুলো রিট আছে বলো, 5টা রিট আছে। চলো পরের কোশ্চেনটা দেখি। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা আছে? দেখো ইমপিচমেন্ট বা আমরা কি বলতে পারি বলো, অপসারণ মানে কত নম্বর আর্টিকেল প্রয়োগ করে আমরা রাষ্ট্রপতি তার পদ থেকে অপসারিত করতে পারি। ঠিক আছে, তাহলে ইমপিচমেন্ট বা অপসারণ আমাদের কত নম্বর ধারাতে লেখা আছে বলো, আমাদের আর্টিকেল 61। ঠিক আছে, আর্টিকেল 61 অনুযায়ী আমরা ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারি। ঠিক আছে, দেখো আমাদের একটা কোয়েশ্চেন আসতেই থাকে। কোয়েশ্চেনটা কী বলো, যে আমাদের ভারতের কোন রাষ্ট্রপতিকে ইমপিচ করা হয়েছে? তো দেখবে এখনও পর্যন্ত আমাদের কোনো রাষ্ট্রপতিকেই কিন্তু ইমপিচ করা হয়নি, কোনো রাষ্ট্রপতিকে। ঠিক আছে, আমাদের ইমপিচ করা হয়নি এখনও পর্যন্ত। ঠিক আছে, তা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আর্টিকেল 61। ঠিক আছে, তাহলে পরের কোয়েশ্চেন। সংবিধানের 8ম তফসিলে কতগুলি ভাষার তালিকাকে অন্তর্ভুক্ত করা, মানে কতগুলো ভাষা আছে আমাদের? দেখো 8ম তফসিল, আমাদের যে শিডিউলগুলো আছে বা তফসিলগুলো আছে। ঠিক আছে, বর্তমানে শিডিউল কতগুলো আছে বলো, আমাদের 12টা তফসিল আছে। 12টি তফসিল আমরা দেখতে পাই। তো 12টি তফসিলের মধ্যে আমাদের যে 8ম তফসিল, ঠিক আছে, এই 8ম তফসিলে আমাদের কী লেখা আছে বলো, 8ম তফসিলে আমাদের লেখা আছে
বলো কি সরকারি ভাষা, কি অষ্টম তপশিলে আমার লেখা আছে সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা, সরকারি ভাষা, ঠিক আছে, সরকারি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মানে দেখো আমাদের ভারতের কিন্তু কোনো রাষ্ট্রভাষা নেই, ঠিক আছে, আমাদের কী আছে বলো সরকারি ভাষা। তো আমাদের যেটা মূল সংবিধান, আমাদের মূল সংবিধানে আমাদের কতগুলো সরকারি ভাষা ছিল, মানে কতগুলো ভাষা সরকারি ভাষার মর্যাদা পেয়েছিল, মূল সংবিধানে আমাদের মাত্র 14টি ভাষা সরকারি ভাষার মর্যাদা পায়। পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের বর্তমান যে সংবিধান, সেখানে আমাদের কতগুলো ভাষা আছে বলো সরকারি ভাষা, বলো 22টি। কটা আছে বলো 22টি। তাহলে দেখো আমাদের অ্যান্সার কী যাবে বলো, এই দেখো অপশান সি। তাহলে বর্তমানে আমাদের 22টা সরকারি ভাষা আছে, যেগুলো আমরা দেখতে পাই কোথায় বলো অষ্টম তপশিল, ঠিক আছে। মানে ধরো যদি আবার নতুন করে কোনো ভাষা আমাদের যুক্ত হয় সরকারি ভাষায়, তাহলে আমাদের কী হবে, এই অষ্টম তপশিলটা আবার আমাদের সংশোধন করতে হবে। আমাদের লাস্ট যে ভাষা আমাদের যুক্ত হয়েছে সংবিধানে, সেটা হচ্ছে কী বলো আমাদের 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 92তম সংবিধান সংশোধনী এটা হয়েছিল আমাদের 2003 সালে। এর সময় আমাদের কটা ভাষা যুক্ত হয় বলো, এর সাথে 4টি ভাষা যুক্ত হয়েছিল, 4টি ভাষা। কী কী ভাষাগুলো ছিল আমাদের বড়ো, ঠিক আছে, ডোংরি আর কিছুটা বলো সাঁওতালি, আর একটা ছিল আমাদের মৈথিলি। এই 4টি ভাষা যুক্ত হয়। এগুলোকে আমরা একটা শর্ট ট্রিকের মাধ্যমে রাখতে পারি, যেটাকে আমরা বলে থাকি BDSM, ঠিক আছে, BDSM। দেখো B ফর হচ্ছে বড়ো, D ফর ডোংরি, S ফর সাঁওতালি, M ফর হচ্ছে মৈথিলি। দেখো আমাদের এই যে ভাষাগুলো কোন রাজ্যের মানুষ কথা বলছে, দেখো এই বড়ো ভাষায় কথা বলে কারা বলো আসামে দেখবে শিলচর ওই সাইডটাতে আমাদের এই বড়ো ভাষায় কথা বলা হয়। ডোংরি কোথায় আছে বলো, ডোংরি ভাষা আমরা দেখতে পাই জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, জম্মু এবং কাশ্মীর আমরা দেখতে পাই এই ডোংরি ভাষা, ঠিক আছে, জম্মু এবং কাশ্মীরে আমরা দেখতে পাই ডোংরি ভাষা, ঠিক আছে। সাঁওতালি কোথায় বলো, সাঁওতালি দেখবে বেসিক্যালি আমরা উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের ঝাড়খণ্ড, ঠিক আছে। মানে আমরা যদি বলে দিই যে ছোটো নাগপুর প্লেটিউ বা ছোটো নাগপুর যে মালভূমি আছে, সেই ছোটো নাগপুর মালভূমিতে আমরা সাঁওতালি ভাষা আমরা দেখতে পাই, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে আমাদের মৈথিলি কোথায় বলো, বিহার, আমাদের নেপাল সাইডের, মানে নেপাল এবং বিহারের যে বর্ডার মানে সীমান্তবর্তী এলাকা আছে, ওইখানে আমরা মৈথিলি ভাষা আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে, মানে এই হয়ে যাবে আমাদের বিহার রাজ্য। ওকে, চলো তাহলে দেখো আমাদের এই এতগুলো কোশ্চেনে আমরা আজ আলোচনা করলাম। ভিডিওটা তোমরা দেখবে এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে। চলো।